আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, 28শে জানুয়ারি আমাদের ভিডিও শিরোনাম ছিল হ্যাঁ ভোটের মিশন, আমলাদের জেলাতঙ্ক, মুখোমুখি ইসি ও সরকার। ওই ভিডিওতে আমরা বলেছিলাম সরকার ও সরকারের উপদেষ্টারা আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও হায়ার সংবিধানের খসড়ার উদ্ভাবক আলী রিয়াজ প্রকাশ্যে হ্যাঁ ভোটের প্রচারে যে কোমর বেঁধে মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছেন সেটি আইনত দণ্ডনীয় অপরাধ। ওই ভিডিওর প্রচারের একদিনের মধ্যে ঘুম ভেঙেছে নির্বাচন কমিশনের। চোখ কষলে তারা জারি করেছে নির্দেশনা, সরকারকে দেয়া চিঠিতে দিয়েছে মহা হুঙ্কার। নির্বাচন পরিচালনার জন্য দণ্ডমুণ্ডের দায়িত্বপ্রাপ্ত সংস্থাটি বলছে হ্যাঁ বা নায়ের পক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রচার চালানোর কোনো সুযোগ নেই, যদি চালায় সেটি হবে দণ্ডনীয় অপরাধ। ইসির এমন চিঠির পর হায়ার সংবিধানের প্রবক্তা আলী রিয়াজ নিজেদের অপরাধ ঢাকতে সুর পাল্টে ফেলেছেন। আগে তিনি দাবি করেছিলেন বড় বড় আইনজীবী আর সংবিধান বিশেষজ্ঞরা রায় দিয়েছেন হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাতে কোনো বাধা নেই, কিন্তু ইসির চিঠির পর তিনি বলছেন আইন বিশেষজ্ঞদের সাথে কথা বলে বিস্তারিত জানাবেন। অধ্যাপক আলী রিয়াজ যতই নতুন কোনো ব্যাখ্যা খুঁজুক না কেন, সূত্রগুলো বলছে ইতিমধ্যে দণ্ডযোগ্য অপরাধে জড়িয়ে গেছে অধ্যাপক ইউনূস প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের অনেক কর্তা ব্যক্তি। প্রশ্ন উঠেছে সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু করে মাঠ পর্যায়ে যেসব কর্মকর্তা 1.5 মাস ধরে যে আইন লঙ্ঘন করলেন তার প্রতিকার কিভাবে হবে, সেই সঙ্গে কোটি কোটি টাকা মৎস্যের দায় চাপবে কাদের ঘাড়ে। সূত্রগুলো বলছে সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ এবং শাস্তি দাবি করে শিগগিরই রিট দায়ের হতে পারে উচ্চ আদালতে। হ্যাঁ ভোটের প্রচারে সরকার যে 6 মন্ত্রণালয়কে 140 কোটি টাকা বরাদ্দ দিয়েছে তা নিয়ে পড়েছে মহাবিপদে। ইসির চিঠি পাওয়ার পর সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা যারা এতদিন হ্যাঁ ভোটের প্রচারে আদা জল খেয়ে নেমেছিল, তারা এখন এমন অজ্ঞতার জন্য অধ্যাপক রিয়াজকে দায়ী করছেন, খুঁজছেন আইনি জটিলতা থেকে পার পাওয়ার পথ। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। সবকিছু ঠিকঠাক থাকলে 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি হবে জুলাই সনদের উপর গণভোট। এই সনদে 80টিরও বেশি সংস্কার প্রস্তাব রয়েছে, যার মধ্যে 49টি প্রস্তাব সরাসরি সাংবিধানিক পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। জুলাই সনদের প্রস্তাব নিয়ে সাধারণ মানুষের মধ্যে আছে ব্যাপক ধোঁয়াশা আর সুধীজনদের মধ্যে আছে ব্যাপক অসন্তোষ। সরকার তার নিজের সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দিতে হ্যাঁ ভোটের পক্ষে কয়েক সপ্তাহ ধরে আদা জল খেয়ে প্রচার চালাচ্ছে। বিষয়টি নিয়ে প্রচন্ড সমালোচনা তৈরি হলেও এর ধার ধারতে দেখা যায়নি। উল্টো সরকারের শীর্ষ পর্যায় থেকে দাবি করা হয় তাদের প্রচার চালাতে আইনি কোনো বাধা নেই। সরকারের উপদেষ্টা থেকে শুরু করে মাঠের পুলিশ কর্মকর্তারাও চালাচ্ছেন হ্যাঁ ভোটের প্রচার। হায়ার সংবিধানের খসড়া যার পরিকল্পনায় তৈরি, সেই আলী রিয়াজ তো সমালোচনাকারীদের উল্টো পরোক্ষ হুমকিও দিয়েছেন। সমালোচনাকারীরা জুলাই আন্দোলনের বিরোধী কিনা সেই প্রশ্ন তুলেছেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট বিষয়ক প্রচার কার্যক্রমের এই মুখ্য সমন্বয়ক 24শে জানুয়ারি সিলেটে এক সভায় বক্তব্য দেন। এ সময় তিনি দাবি করেন গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের সামনে আইনি কোনো বাধা নেই। বলেন বিদ্যমান সংবিধান, আরপিও, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 কিংবা এই গণভোট সংক্রান্ত অধ্যাদেশের কোথাও বলা নেই যে প্রজাতন্ত্রের কর্মচারীরা ইতিবাচক পরিবর্তনের পক্ষে কথা বলতে পারবেন না। প্রচারে আইনগত বাধা আছে এমন কোন রেফারেন্স কেউ দেখাতে পারবেন না। যারা এ বিষয়ে বাধা আছে বলে প্রচার করছেন তারা ভিন্ন উদ্দেশ্য নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। এরপর দিন সরকারের সিদ্ধান্তের পক্ষে আলী রিয়াজের বয়ান তুলে ধরা হয় দৈনিক প্রথম আলোতে। পত্রিকাটিতে ছাপা হওয়ার সাক্ষাৎকারে আলী রিয়াজ দাবি করেন গণভোটে সরকারের পক্ষ নেওয়ার সুযোগ আছে। কোনো ধরনের আইনি ব্যাখ্যা না দিয়ে ডক্টর রিয়াজ দাবি করেন গণভোটে পক্ষ নেওয়ার ক্ষেত্রে সরকারের আইনিভাবে কোনো বাধা নেই। তিনি বলেছেন এমনকি যারা এ নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করছেন তারাও কিন্তু স্বীকার করে নিচ্ছেন যে আইনি কোনো বাধা নেই। দর্শক, আলী রিয়াজ
সংবিধান আরপিও দেখিয়ে যে দাবি করছেন সেটি একদমই অসত্য। এটি যে মিথ্যাচার তার নতুন করে প্রমাণ হলো নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক নির্দেশনার মাধ্যমে। ইসির নির্দেশনায় বলা হয়, গণভোটে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা হ্যাঁ বা না এর পক্ষে প্রচার চালাতে পারবেন না। শুধু তাই নয়, গণভোট অধ্যাদেশ ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী সরকারি কর্মকর্তাদের পক্ষ নেওয়া দণ্ডনীয় অপরাধ বলেও সতর্ক করেছে ইসি। অর্থাৎ আলী রিয়াজের দাবি ধুলোয় মিশে গেছে ইসির এই নির্দেশনায়। আলী রিয়াজ অবশ্য এখন সুর পাল্টে ফেলেছেন। 18 জানুয়ারি দৈনিক বণিক বার্তায় প্রকাশিত খবরে দেখা যাচ্ছে, আলী রিয়াজ বলেছেন, সংবিধান বিশেষজ্ঞ, সাবেক বিচারপতি ও সংশ্লিষ্ট আইনজীবীদের সঙ্গে আলোচনায় এক বাক্যে মত পেয়েছি, গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারে প্রজাতন্ত্রের কর্মচারীদের উপর আইনগত নিষেধাজ্ঞা নেই। ইসি চিঠি পাওয়ার পর যখন সংবিধানকে আলী রিয়াজ নতুন করে জানতে পারলেন, তখন দৈনিক সমকালকে বলেছেন তারা নির্বাচন কমিশনের চিঠি পেয়েছেন, আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাবেন। আলী রিয়াজের পাশাপাশি প্রধান উপদেষ্টার বহুল আলোচিত প্রেস সচিব হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান জানিয়ে তো বলেই দিয়েছিলেন, যারা গণভোট নিয়ে সমালোচনা করছেন তাদের জানার পরিধি কম। এমনকি সরকারি প্রচারের পক্ষে আইন বিশেষজ্ঞরা কোনো সমস্যা দেখছেন না বলেও দাবি করেছিলেন। ইসির চিঠির অনুলিপি 29 জানুয়ারি মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সহ সংশ্লিষ্ট সবার কাছে পাঠানো হয়। ইসি সরকারকে ঘায়েল করছে সরকারেরই করা অধ্যাদেশ দিয়ে। ইসি বলছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের জারি করা 2025 সালের গণভোট অধ্যাদেশের 21 ধারা এবং 1972 সালের আরপিওর 86 অনুচ্ছেদ অনুযায়ী সরকার নিজের সর্বনাশ নিজেই ডেকে আনছে। 2025 সালের গণভোট অধ্যাদেশের 21 ধারায় বলা হয়েছে, 1972 সালের আরপিওতে যেসব কাজকে অপরাধ ও নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে, সে কাজগুলো গণভোটের ক্ষেত্রে করলে একই অপরাধ ও আচরণবিধির লঙ্ঘন হবে। আরপিওর 86 অনুচ্ছেদে বলা আছে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি কোনোভাবে নির্বাচনের ফলাফল প্রভাবিত করার উদ্দেশ্যে তার সরকারি পদমর্যাদার অপব্যবহার করেন, তাহলে সেটি হবে দণ্ডনীয় অপরাধ। ইসির চিঠিতে বলা হয়েছে, এসব বিধান অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন, তবে তিনি গণভোটে হ্যাঁ এর পক্ষে বা না এর পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানাতে পারবেন না, কারণ এ ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে। এটি একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এই অপরাধের তাহলে শাস্তি কি? আরপিওতে বলা আছে, সর্বোচ্চ 5 বছর, সর্বনিম্ন 1 বছর এবং অর্থদণ্ড দেওয়া যাবে। এসব বিধান অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলেছে ইসি। প্রশ্ন হলো, এই ব্যবস্থা কাদের বিরুদ্ধে নেওয়া হবে? ইসি নির্দেশনার একদিন আগেও একটি ভিডিও পোস্ট করা হয় প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে। এতে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই ধরনের আহ্বানের একাধিক পোস্ট রয়েছে কয়েক সপ্তাহে। অবাক করা বিষয় হলো, ইসির নির্দেশনা পাওয়ার পরেও সেসব পোস্ট বহাল তবিয়তে প্রদর্শিত হচ্ছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে। অর্থাৎ আইনের গরু ইসির চিঠিতে দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে কোনো প্রয়োগ নেই। এভাবে সর্বোচ্চ পর্যায় থেকে আইন লঙ্ঘনের উদাহরণ তৈরির মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে কথিত ইতিহাস সেরা নির্বাচন। দর্শক, নির্বাচনের তফসিল ঘোষণার পর ভোটের মাঠ নিয়ন্ত্রণে রাখার পূর্ণ কর্তৃত্ব ইসির হাতে। সংবিধানের 126 অনুচ্ছেদে বলা হয়েছে, নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সকল নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য। ইসির চিঠির পর এখন তার সরকারকে মানতেই হবে। দেরিতে হলেও ইসির ঘুম ভাঙায় বিপদে পড়ে অনেকটাই হতবাক হয়ে গেছেন সরকারের কর্তা ব্যক্তিরা। ভোট গ্রহণের মাত্র 12 দিন আগে ইসির এই নতুন নির্দেশনা মাঠ পর্যায়ে কতটুকু বাস্তবায়ন সম্ভব তা নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ মাঠ পর্যায়ে সরকারের সব কর্মকর্তা ইতিমধ্যে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারে নেমে পড়েছেন। জাতির উদ্দেশ্যে 19 জানুয়ারি অধ্যাপক ইউনূস হ্যাঁ ভোটের পক্ষে বিশেষ ভিডিও বার্তা দিয়েছিলেন। সরকারের পক্ষ থেকে গণভোটের প্রচারের জন্য 140 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই 140 কোটি টাকার এখন কি হবে? ইতিমধ্যে সব দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারে নেমে পড়েছেন। সরকারি সব কার্যালয়, ব্যাংক, বিমা সহ সব ধরনের স্থাপনায় হ্যাঁ ভোটের পক্ষে ব্যানার, বিলবোর্ড টাঙানো হয়েছে। সূত্রগুলো বলছে, সরকার একটি পক্ষের চিন্তা ইসি নির্দেশনা ঠেকাতে নতুন করে গণভোট অধ্যাদেশে সংশোধনী আনার চিন্তা করছে সরকার। কিন্তু সেটি হলে বিপদ আরো বাড়বে, কারণ তাতে প্রমাণ হয়ে যাবে এতদিন যে প্রচার চালিয়েছিল তা বিদ্যমান আইন অনুযায়ী
অপরাধ হিসেবেই গণ্য হবে। সরকারের বিপদ বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। আরো একটি খবরে সূত্রগুলো বলছে, রবিবার কোর্ট খুললে এ নিয়ে উচ্চ আদালতে রিট করতে পারেন একদল আইনজীবী। সেটি হলে পুরো গণভোটই প্রশ্ন এবং বাধার মুখে পড়ার আশঙ্কা দেখা দিবে। ওই আইনজীবীদের ধারণা, ইসির নির্দেশনার পরও গায়ের জোরে চলা এই সরকারের আচরণে কোনো পরিবর্তন আসবে না বলে তাদের ধারণা। সেক্ষেত্রে ইসির পক্ষে তেমন কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হবে না। আইনজীবীরা বলছেন, গণভোটে না ভোট দেওয়ার অপশন রাখা হয়েছে মানেই হলো জনগণের একটি অংশ সংস্কারের বিপক্ষে থাকতে পারে। কিন্তু রাষ্ট্রীয় তহবিল ব্যবহার করে কেবল হ্যাঁ ভোটের প্রচারণা চালালে না পাক্ষিক জনগণের ট্যাক্সের টাকায় তাদেরই বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে। এটি একটি গভীর নৈতিক ও আইনি সংকট। এটি সাম্য ও ন্যায় বিচারের নীতির পরিপন্থী। এছাড়া 1979 সালের প্রজাতন্ত্রের কর্মচারী আচরণ বিধিমালার ধারা 25(3) অনুযায়ী কোনো সরকারি কর্মচারী কোনো নির্বাচনী প্রচারে প্রভাব খাটাতে পারেন না। দর্শক, শেষ পর্যন্ত বর্তমানের ব্যাখ্যাতীত সরকার ইসির ব্যাখ্যাকে যদি অগ্রাহ্য করে, তাহলে পুরো নির্বাচনী এক জটিল সংকটের মুখে পড়ে যেতে পারে, এমন আশঙ্কা করছেন অনেকে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের বহু কালো অধ্যায় আমরা জানি, কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে যে নজিরবিহীন গুম এবং নৈরাজ্যের রাজত্ব কায়েম হয়েছে, তা অতীতের সব রেকর্ডকে ম্লান করে দিয়েছে। মাত্র 17 মাসের ব্যবধানে দেশ থেকে প্রায় 6,000 মানুষ সম্পূর্ণভাবে নাই হয়ে গেছে। এই বিশাল সংখ্যার মানুষ কোনো প্রাকৃতিক দুর্যোগে হারিয়ে যায়নি, বরং তারা রাজনৈতিক প্রতিহিংসা এবং পরিকল্পিত নির্মূল অভিযানের শিকার। এই ভয়ানক পরিস্থিতির মধ্যেই সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নড়ে চড়ে বসেছে। তারা অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়ে মানবাধিকার সংরক্ষণের আহ্বান জানিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, যখন দেশের মাটি থেকে হাজার হাজার মানুষ উধাও হয়ে গেল, তখন এই আন্তর্জাতিক মোড়লদের ভূমিকা কি ছিল? 6,000 মানুষের দীর্ঘশ্বাসের পর এখন অ্যামনেস্টির এই চিঠি আদতে কোনো গুরুত্ব বহন করে? ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে যে ভয়ের সংস্কৃতি চালু হয়েছে, তা এক কথায় ভয়াবহ। পরিসংখ্যান বলছে, এই স্বল্প সময়ে বিরোধী মতের, বিশেষ করে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলোর প্রায় 6,000 নেতাকর্মী এবং সমর্থক নিখোঁজ হয়েছেন। এরা কোনো গোপন সন্ত্রাসী সংগঠনের সদস্য ছিলেন না, এরা ছিলেন সমাজের প্রকাশ্য মানুষ, কারো বাবা, কারো সন্তান, কারো ভাই। এদের মধ্যে রয়েছে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ এবং বঙ্গবন্ধু পরিষদের পরিচিত মুখ। এই মানুষগুলো হঠাৎ করেই নাই হয়ে গেলেন, অথচ রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো নির্লজ্জের মতো বলে যাচ্ছে তারা কিছুই জানে না। একটি স্বাধীন দেশে যখন হাজার হাজার নাগরিক নিখোঁজ হয় এবং রাষ্ট্রযন্ত্র নির্বিকার ভূমিকা পালন করে, তখন বুঝতে বাকি থাকে না যে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ঘটানো একটি সিস্টেম্যাটিক এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স বা বলপূর্বক গুম, যে শব্দটি নিয়ে এতদিন ধরে ইউনূস ব্যবসা করে গেল। গত 1.5 বছর ধরে গুম কমিটি হলো, গুম কমিটির রিপোর্ট হলো, কত কিছু হলো, কিন্তু তার 1.5 বছরে, মানে 17 মাসে এই যে 6,000 মানুষ নিখোঁজ হলো, আরো কত শতজন যে কারাগারে মারা গেল, তা নিয়ে ইউনূসের কোনো কথা নেই। পুলিশ বা সেনাবাহিনী কাউকেই গ্রেপ্তার দেখায়নি, কোনো মামলা হয়নি, আদালতের কোনো নির্দেশনা নেই, অথচ মানুষগুলো নেই। এই নীরবতা প্রমাণ করে যে রাষ্ট্র নিজেই এই গুমের নেপথ্যে কারিগর, অথবা তারা এই অপরাধের দায় মুক্তি দিচ্ছে। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের চিঠি একটি উল্লেখযোগ্য ঘটনা বটে, কিন্তু এর সময়সীমা নিয়ে আমরা প্রশ্ন তুলতেই পারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে, যাকে আমি বলছি গণপরিষদ নির্বাচন, সংসদ নির্বাচন নয়, ডক্টর মোহাম্মদ ইউনূসকে লেখা এই চিঠিতে সংস্থাটি মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ডের চিঠিতে বাক স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং সংগঠনের অধিকার রক্ষার কথা বলা হয়েছে। সংগঠনের অধিকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল।
উদ্বেগ প্রকাশ করা হয়েছে সাংবাদিক এবং সমালোচকদের বিরুদ্ধে কঠোর নিরাপত্তা আইনের অপব্যবহার নিয়ে। আনিস আলমগীরকে এখন জাস্ট সে শুধু কথা বলতে পারে, কথা বলে বলে এবং এই সরকারের মানে ভুল ত্রুটি ধরিয়ে দিয়েছে বলে তাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে এখন দুর্নীতির মামলা দেওয়া হয়েছে। চিঠিতে বলছে এসব ব্যাপারগুলোই মত প্রকাশকে দমিয়ে রাখছে। চিঠিতে জোর দেওয়া হয়েছে যে অন্তর্বর্তী সরকারের উপর আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা রয়েছে এবং আগামী সপ্তাহগুলো এর পরীক্ষা। হাস্যকর, আগামী সপ্তাহগুলোর পরীক্ষা। কিন্তু প্রশ্ন হলো এই হুঁশ দেরিতে হয়ে গেছে অনেক। ৬,০০০ নিখোঁজের ঘটনার সঙ্গে আপনি যদি যোগ করেন সাংবাদিকরা যারা বন্দী আছে তারা মুজাম্মেল বাবু, শ্যামল দত্ত, ফারজানা রূপা, শাকিল আহমেদ সহ আরো আছেন, শাহরিয়ার কবির আছেন, তৌফিক ইলাহি মুক্তিযোদ্ধা আছেন, সাবেক প্রধান বিচারপতি রয়েছেন বন্দী, সবাই অশীতিপর। ১৭ মাসের শাসন পার হয়ে গেছে, তারপর এখন অ্যামনেস্টির ঘুম ভেঙেছে যে তাদেরকে অন্যায্যভাবে আটক রাখা হয়েছে। অ্যামনেস্টির এই পদক্ষেপকে আমি স্বাগত জানাই বা প্রশংসা করি, কিন্তু নির্বাচনের চাপের ফল হতে পারে এটা। কিন্তু এই চিঠি আরো আগে আসা উচিত ছিল। অ্যামনেস্টির এই চিঠির আগে আরো 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, হিউম্যান রাইটস ওয়াচ, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, সিভিকাস, ফোর্টিফাই রাইটস, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট ডক্টর ইউনূসকে যৌথ চিঠি দিয়েছিল। সেই চিঠিতে মানবাধিকার লঙ্ঘনের তদন্ত, গুম খুনের বিচার নিশ্চিতকরণ এবং আওয়ামী লীগের উপর থেকে কার্যক্রম নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছিল। সংস্থাগুলো উল্লেখ করেছিল যে তথাকথিত জুলাই বিপ্লবের পর সরকার কিছু পদক্ষেপ নিলেও নিরাপত্তা খাত সংস্কারহীন রয়ে গেছে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গ্রেপ্তার চলছে। তারা র্যাব বিলুপ্তির কথা বলেছিল, ডিজিএফআই এর ক্ষমতা সীমিতকরণের কথা বলেছিল, গুমকে অপরাধ হিসেবে দণ্ডনীয় করা এবং জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কারের দাবি তুলেছিল। তারা সাইবার নিরাপত্তা আইনের সংশোধন, সাংবাদিকদের হয়রানি বন্ধ, রোহিঙ্গা শরণার্থীদের জোরপূর্বক প্রত্যাবর্ষণ রোধের কথা বলেছিল। কিন্তু ডক্টর ইউনূস এই চিঠিগুলোর প্রতি কোনো সাড়া দেয়নি, যা তার শাসনের দায়িত্বহীনতাকে আরো প্রকট করেছে। এই নীরবতা শুধু আন্তর্জাতিক চাপকে উপেক্ষা করছে না, বরং দেশের অভ্যন্তরীণ অস্থিরতাকে বাড়িয়ে তুলছে। এই মানবাধিকার সংকট, এখন যে সংকটটা চলছে, তার মূলে রয়েছে সরকারের ইনডেমনিটি অর্ডিন্যান্স, যা জুলাই আগস্টের আওয়ামী বিরোধী কর্মকাণ্ডকে বৈধতা দিয়েছে। এই অধ্যাদেশ অনুসারে হত্যাকাণ্ড ছাড়া অন্যান্য অপরাধ যেমন আগুন দিয়ে দগ্ধ করা, ধর্ষণ, লুটপাট কোনো বিচারের আওতায় আসবে না এসব, যদি তাতে মৃত্যু না ঘটে। এমনকি প্রাণহানির ক্ষেত্রেও থানা বা আদালতে সরাসরি মামলা করা যাবে না, শুধু জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ দিতে হবে। কমিশন যদি বলে ঘটনাকে রাজনৈতিক প্রতিরোধের অংশ এই বলে সার্টিফাই করে, তাহলে কোনো বিচার হবে না, কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবারকে রাষ্ট্রীয় ক্ষতিপূরণ দেওয়া যাবে বলছে তারা। হাস্যকর। একদিকে অপরাধকে বৈধ বলে মেনে নিচ্ছে, অন্যদিকে ক্ষতিপূরণের ব্যবস্থার কথা বলা হচ্ছে, যা ট্যাক্স প্রদানকারী নাগরিকের টাকায় চলবে। এটি মানবাধিকার কমিশনকে সুপ্রিম অথরিটিতে পরিণত করেছে, যা ভবিষ্যতে বিতর্কের জন্ম দেবে। অবশ্যই এই অধ্যাদেশ শুধু অতীতের অপরাধকে ঢেকে দিচ্ছে না, বরং ভবিষ্যতের লঙ্ঘনকে উৎসাহিত করছে। কারণ বেশিরভাগ হত্যাকাণ্ড ঘটেছে 5 আগস্টের পরে। এই 5 আগস্টের পরের সকল হত্যাকাণ্ডকে তারা বৈধতা দিয়ে দিচ্ছে। ইউনূস সরকার আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণের চেষ্টা করলেও দেশের অভ্যন্তরে তারা একটি পুলিশি এবং প্রতিহিংসা পরায়ণ রাষ্ট্র কায়েম করছে। 6টি মানবাধিকার সংস্থা তাদের চিঠিতে স্পষ্ট যা উল্লেখ করেছিল তার কিছুই মানেনি, বরং পরামর্শগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এই রাজনৈতিক শূন্যতার সুযোগে দেশে উগ্রবাদী গোষ্ঠী এবং সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটেছে। জামায়াত বিএনপি ক্ষমতা ভাগাভাগি করে নিয়েছে এবং জামায়াত এখন সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল, তারা যে কোনো সময় ক্ষমতায় আসবে। শুধু তাই নয়, হিজবুত তাহরির, আল কায়েদার মতো সংস্থাগুলো বাংলাদেশে এখন কাজ করছে, আর তার মধ্যে 6,000 মানুষ নাই হয়ে গেছে। নিখোঁজদের পরিবার থানা, আদালত আর মানবাধিকার কমিশনের দ্বারে দ্বারে ঘুরছে, তখন রাষ্ট্র তাদের মুখের উপর দরজা বন্ধ করে দিচ্ছে। এই যে বিচারহীনতার সংস্কৃতি, তা কেবল আওয়ামী লীগের জন্য বিপদ বলে মনে করছেন? পুরো রাষ্ট্রের জন্য একটা দীর্ঘস্থায়ী ক্ষত। এই সব কিছুর মধ্যে সেনাবাহিনী এবং পুলিশ বলছে তারা কিছু জানে না। এই শূন্যতার সুযোগে মানে ইসলামী জঙ্গি গোষ্ঠীগুলো জামায়াত বিএনপির ভেতরে তারা বিরাট আশ্রয় নিয়ে
একদম রাষ্ট্রকে তো দুর্বল করছে, রাজনীতিকেও দুর্বল করে দিচ্ছে। এই নীরবতা দায় এড়ানোর মতো। উন্নয়ন এবং স্থিতিশীলতার কথা বলা হচ্ছে ঠিকই, কিন্তু যে শাসনে স্বাধীনতার পর সবচেয়ে বড় গুমের অভিযোগ উঠেছে সেটা কি অস্বীকার করতে পারবে? অ্যামনেস্টি এবং অন্যান্য সংস্থার চিঠি এখন তাদের হয়তো হুঁশ ফিরছে, কিন্তু দেরি হয়ে গেছে। এই 6,000 নাই হয়ে যাওয়া মানুষ রাষ্ট্রের বিরুদ্ধে জমে থাকা প্রশ্নের প্রতীক। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা অন্য সংস্থার চিঠিতে এই সরকারের টনক নড়বে বলে মনে হয় না, কারণ এই সরকার ক্ষমতায় টিকে আছে এই ভয়ের রাজত্ব কায়েম করে। 6,000 মানুষের নিখোঁজ হওয়ার ঘটনাকে তারা হয়তো পরিসংখ্যান হিসেবে দেখছে, কিন্তু ইতিহাস সাক্ষী যে গুমের তালিকা কখনো চিরদিন চাপা থাকে না। আজ যারা নেই তারা কেবল সংখ্যা নয়, তারা এই রাষ্ট্রের বিচার ব্যবস্থা এবং মানবতার বিরুদ্ধে ঝুলে থাকা প্রশ্ন। ডক্টর ইউনূসের শাসনামলে মানবাধিকারের যে বিপর্যয় ঘটেছে তা আন্তর্জাতিক মহলের দায় সারা চিঠিতে শুধরাবে না। এর জন্য প্রয়োজন রাষ্ট্রের জবাবদিহিতা। কিন্তু রাষ্ট্র যখন নিজেই ঘাতকের ভূমিকায় অবতীর্ণ, আইন করে খুনের বৈধতা দিচ্ছে, তখন ন্যায় বিচারের আশা তো অরণ্যের রোদন। অ্যামনেস্টির চিঠি হয়তো সরকারের ফাইলে জমা থাকবে, কিন্তু নিখোঁজ 6,000 মানুষের স্বজনদের হাহাকার এই সরকারের তথাকথিত মানবিক ইমেজের মুখে একটা, কি বলবো বলেন তো, মুখোশটা তো উন্মোচন হওয়া দরকার। মানবাধিকার বলে এত চিৎকার করেছিল আওয়ামী লীগের আমলে এই সরকার, ইউনূস, তার সহযোগীরা। আজ সবাই মানবাধিকার বলতে শুধু নিজেদের অধিকারটা বুঝতে পারতেছে, বাকিরা আর মানুষ নয়। এই তো পরিস্থিতি।